ক্যালিফোর্নিয়ার হিল ডিস্ট্রিক্টে অবস্থিত গ্লেইন ক্যাম্প হলো এমন একটি সামার রিসর্ট যেখানে লেখক, শিল্পী এবং যারা পেনশন পাচ্ছে তারা এসে শান্তিতে থাকার জন্য ঘর বাঁধে। জায়গাটির একটি বিশেষ সুবিধা আছে, সেটা হলো প্যাসিফিক কোস্টের মৌজমাস্তি থেকে এটা খুব একটা দূরে নয়। তার উপরি হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, সাধ্যের মধ্যে আমি ওখানে একটি কেবিন ভাড়া করেছিলাম আর সেখান থেকেই রেডিও টেলিভিশন সেলস অর্গানাইজেশন চালাতাম। গ্লেন ক্যাম্প থেকে আমার কেবিনের দূরত্ব ছিল 4 মাইল। সপ্তাহে একবার আমি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শহরে চলে যেতাম, তারপর ঢুঁ মারতাম শেরিফ জেফারসনের অফিসে। কথা চলতো ওনার নিজের হাতে বানানো অ্যাপেল জ্যাক নিয়ে। এই গল্পে শেরিফ জেফারসনের গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে, তাই আমি বরং তার সম্পর্কে কিছু বলিনি। জেফারসন গত 50 বছর ধরে গ্লেন ক্যাম্পের শেরিফ হিসেবে কর্মরত রয়েছেন। ওনার বয়স আসলে কত সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না, কিন্তু এখানটায় যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে তাদের মতে শেরিফের বয়স 80-র কম হবে না। সারা শহর জানে, তিনিও জানেন এই বয়সে এখন আর শেরিফ পদে থাকার জন্য উপযুক্ত নন। কিন্তু যখন নির্বাচন আসে তখন শেরিফ নির্বাচন থেকে নিজেকে দূরে রাখতে পারেননি, আর এলাকাবাসীও তাঁর উপর ভরসা রেখে তাকে নির্বাচিত করেছে। শেরিফ জেফারসন ছাড়া গ্লেন ক্যাম্প অকল্পনীয়, যেমনটা অকল্পনীয় স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া নিউ ইয়র্ক। গ্লেন ক্যাম্পের আরেকজন চরিত্র যার কথা না বললেই নয়, ডক্টর মেলার্ড। শেরিফ জেফারসন যতদিন যাবৎ আইনের সাথে সংযুক্ত, ডক্টর মেলার্ড ততদিন ধরে মেডিসিন নিয়ে প্র্যাকটিস করছেন। তিনি গ্লেন ক্যাম্পের একমাত্র ডাক্তার। এখানে রোগ বালাই তেমন একটা নেই, সেজন্য তিনিও থাকেন ঝামেলা মুক্ত। কারো যদি জটিল কোনো অসুখ হয় বা বাচ্চা জন্ম দেবার সময় হয়, তাহলে তারা সোজা যায় 80 মাইল দূরে থাকা লস অ্যাঞ্জেলেসের স্টেট হাসপাতালে। ডক্টর মেলার্ডের হাতে এখনো কিছু বিশ্বস্ত রোগী থাকলেও তারা ইদানিং পটাপট মরতে শুরু করেছে। তাই তিনি এখন শেরিফ জেফারসনের সাথে চেকার্স খেলে অথবা নিজের ছোট্ট কেবিনের বারান্দায় বসে অলস সময় কাটান। এই গরমে আমি শহরে একটি টিভি সেট আনতে গিয়েছিলাম। আমার ট্রাকে টিভি সেট লোড করার পর রুটিন মতো আড্ডা দিতে হাজির হয়ে গেলাম জেফারসনের অফিসে। আমরা ড্রিঙ্ক করতে করতে এটা সেটা নিয়ে আলোচনা করলাম। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালাম ব্লু জে লেকের ওদিকে যাব বলে। জেফারসন তার রকিং চেয়ারে পিঠ ঠেকিয়ে বললেন, ব্লু জে লেকের ওদিকটায় গেলে ওখানে তোমার ব্যবসার নতুন রাস্তা খুলে যেতে পারে। শুনলাম মিস্টার উইলিয়ামের কেবিনে নাকি নতুন লোকজন এসেছে, এক বিবাহিত দম্পতি। লোকটি পঙ্গু, চলাফেরা করে হুইল চেয়ারে। আমার মনে হয় সে একটা টিভি কিনলেও কিনতে পারে। আমার রিমাইন্ডার বুক হাতে নিতে নিতে বললাম, আচ্ছা, আমি ওনার সাথে কথা বলবো। তার নাম জানেন? জ্যাক ডিলেনি। ঠিক আছে, বাড়ি ফেরার পথে ওর সাথে দেখা করব। একজন পঙ্গু ব্যক্তির একটি টিভি সেটের চাহিদা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক। আমার এক কাস্টমারের বাসায় রেডিও ইনস্টলেশনের কাজ শেষ করে চললাম ব্লু জে কেবিনের দিকে। বছর 2 আগে আমি ওখানে থাকতাম। জায়গাটা ছোট হলেও অসাধারণ। পাহাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য, সেই সাথে দূরে বিস্তৃত সমুদ্রের অপরূপ ছবি, সব মিলিয়ে দারুণ। লেনের উপর দিকে চিকন অংশে একটি গেট আছে। গেট খোলার জন্য আমাকে ট্রাক থামিয়ে নামতে হলো। তারপর মসৃণ রাস্তা দিয়ে চলে এলাম কেবিনের কাছে। কেবিনটা দেখে মনে হচ্ছিল এটা যেন পাহাড়ের গা থেকে ঝুলে রয়েছে।
বারান্দায় ঢোকার রাস্তায় দাঁড়ানো রয়েছে একটা ঝাঁ চকচকে বড় বুইট স্টেট। আমি সেটার পেছনে গিয়ে থামলাম। বারান্দায় একজন ব্যক্তি হুইল চেয়ারে বসে সিগারেট টানছিল। তার হাঁটুর উপরে একটা ম্যাগাজিন খোলা রয়েছে। লোকটার বয়স 45-50 হবে, বেশ ভারী। পঙ্গু হওয়ার কারণে হয়তো নাদুস নুদুস চেহারায় একটা তিক্ত ভাব এসেছে। তার ধূসর চোখ দেখতে ঠান্ডা এবং কঠোর। ট্রাক থেকে নেমে আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। মিস্টার ডিলেনি? তিনি আমার দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওটা আমার নাম, কি চাই? আমি আপনার কথা শুনেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখি আপনাকে একটি রেডিও বা টিভির ব্যবস্থা করে দিতে পারি কি না। টেলিভিশন? এই পাহাড়ি এলাকায় তো টেলিভিশন নিয়ে খুব একটা লাভ হবে না। উপযুক্ত অ্যান্টেনা ব্যবহার করলে আপনি ফার্স্ট ক্লাস টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারবেন, মিস্টার ডিলেনি। আমাকে ওসব বোঝাবার চেষ্টা করবেন না। এই পাহাড়ি এলাকায় তো সিগন্যালই ঠিকমতো পাওয়া যাবে না। আমাকে 5 মিনিট সময় দিন, মিস্টার ডিলেনি। আপনাকে প্রমাণ করে দেব আমি আমার বা আপনার কারো সময় অপচয় করছি না। আমি ট্রাক থেকে ছোট একটি টিভি সেট নিয়ে বারান্দায় তার কাছে থাকা টেবিলের ওপর রাখলাম। তিনি ম্যাগাজিন রেখে দিয়ে স্পেশাল অ্যান্টেনা দিয়ে আমি কি করছি সেটা দেখতে লাগলেন। 7 মিনিটের মাথায় আমি টিভিতে যে ছবি ও শব্দ দেখালাম সেটা ছিল ঝকঝকে পরিষ্কার, কোনো প্রকার গোলযোগ মুক্ত, যেমনটা সবাই চেয়ে থাকে। আমার ভাগ্য ভালো, টিভিতে তখন একটি ফাইট ফিল্ম চলছে। কারণ পরে জানতে পেরেছিলাম ডিলেনি সাহেব ফাইট ফিল্মের অন্ধভক্ত। খেয়াল করলাম ছবি দেখতে তিনি বেশ আগ্রহী হয়ে উঠেছেন। সামনে এগিয়ে এলেন তিনি। চেহারা থেকে তিক্ত ভাবটা অনেকখানি কেটে গিয়েছে। তাকিয়ে রইলেন আলোকিত পর্দার দিকে। প্রায় 20 মিনিট সময় নিয়ে ফাইটের শেষ পর্যন্ত দেখলেন। মারামারি যথেষ্ট ভালো ছিল। দুজন মল্লযোদ্ধার ধামাকা লড়াই। শেষের দিকে একজন আরেকজনের চাপা বরাবর কঠিন আঘাত হানে। আঘাতের চোটে আহত ব্যক্তিটি পড়ে যায়। আমি জানতাম সে আর উঠে দাঁড়াতে পারবে না। 3 পর্যন্ত গোনা হলো, সে উঠতে পারলও না। কি চলবে? আমি ঘুরে এসে দাঁড়ালাম যাতে তার চেহারা দেখতে পারি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। খুবই চমৎকার। দাম কত? আমি দাম বললাম। এর চেয়ে ভালো কিছু নেই? হ্যাঁ আছে তো। টিভির সাথে যদি রেডিও রিসিভার আর VHF থাকে চলবে। চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকালেন ডিলেনি। তার দৃষ্টিতে উদ্ধত ভঙ্গি স্পষ্ট। ব্যাপারটা আমাকে বিব্রত করছিল। আপনার নাম যেন কি? টেরি রিগ্যান। আমি ডিস্ট্রিক্টের রেডিও ও টিভির দেখভাল করি, জবাব দিলাম। হয়তো আমার লস অ্যাঞ্জেলেসের কোনো বড় ডিলারদের কাছে যাওয়া উচিত। চেনা নেই জানা নেই একজন লোক এসে আমাকে একটা জিনিস গছিয়ে দিয়ে চলে যাবে, এইরকম জিনিসে আমার আস্থা নেই কোনো। আমি যখন কিছু কিনি সেরাটাই কিনি, ভালো জায়গা থেকে কিনি। সেটা আপনার ব্যাপার, মিস্টার ডিলেনি। কিন্তু আপনি যদি সেরাটা কিনতে চান তাহলে হাতে বানানো জিনিস সবচেয়ে ভালো হবে। আমি এই ব্যাপারে একটু বিশেষজ্ঞ। আপনাকে কোয়ালিটি প্লাস টিভি সেট বানিয়ে দিতে পারি, যেটাতে থাকবে 25 ইঞ্চি পর্দা, একটি FM এবং রেডিও টিউনার, একটি রেকর্ড প্লেয়ার এবং একটি টেপ রেকর্ডার। চাইলে আপনাকে আলাদা ইউনিটে ইলেকট্রোস্ট্যাটিক স্পিকারও দিতে পারি। আপনি সত্যি ওরকম একটা সেট বানাতে পারবেন? তার কণ্ঠে অবিশ্বাস। আমি কিভাবে বুঝবো সেটা ভালো হবে? আমি বলছি না, আপনি অন্ধভাবে আমার কথা বিশ্বাস করুন। ওই লাইনে মিস্টার হামিস, লেখক, এখান থেকে 2 মাইল দূরে থাকেন। আপনি চাইলে ওনাকে ডাকতে পারেন। তার মুখেই জেনে নিতে পারবেন আমার কাজে তিনি কতটুকু সন্তুষ্ট। ডিলেনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আপনার কথা মানলাম। আচ্ছা, এরকম সেট বানাতে কত খরচ হতে পারে?
নির্ভর করে আপনি কোন ধরনের ক্যাবিনেট চাচ্ছেন তার উপর। আমি আপনার জন্য $15,000 ভেতরে ফার্স্ট ক্লাস সেট বানিয়ে দিতে পারবো। আমার পেছনে মৃদু একটি আওয়াজ শুনতে পেলাম। কোনো কারণ ছাড়াই শরীরের ভেতর দিয়ে একটা শিহরণ বয়ে চুলের গোড়া পর্যন্ত পৌঁছে গেল। ঘুরে তাকিয়ে দেখলাম দরজার ওখানে একজন নারী দাঁড়িয়ে আছে। সরাসরি আমার দিকে তাকিয়ে আছে সে। গিল্ডা ডিল্যানির সাথে আমার প্রথম দর্শনে এমন কিছু ছিল যেটা আমি কখনো ভুলতে চাই না। সে লম্বায় মাঝারি উচ্চতার চেয়ে একটু বেশি, গায়ের রং সোনালি, যেমনটা সূর্য ওঠার ঘণ্টাখানেক পরে দেখা যায়। চুলগুলো পালিশ করা ব্রোঞ্জ রঙের, নেমে এসেছে কাঁধ পর্যন্ত। গভীর নীল বড় বড় চোখ। একজন পুরুষ যেমন নারী কামনা করে সে ঠিক তেমনই। তাকে দেখে যে কোনো পুরুষের ভেতরটা মুচড়ে উঠবেই। তার পরনে ছিল লাল কাউবয় শার্ট আর নীল জিন্স। দুটোর সমন্বয়ে তাকে অসাধারণ লাগছিল। শরীরের অবয়ব ফুটে উঠছিল দারুণভাবে। ব্যাপারটা দেখার মতো। ডিলেনি স্ত্রীর দিকে তাকিয়ে সমতল কণ্ঠে বললেন, ইনি আমার স্ত্রী। এমনভাবে কথাটা বললেন যেন তার স্ত্রীকে বেহুঁশ থেকে হুঁশে আনছেন। ডিলেনি বলে গেলেন, ইনি মিস্টার রিগান, এখানকার টিভি রেডিওর দেখাশোনা করেন। আমার কাছে একটা টিভি বিক্রির চেষ্টা করছেন। তুমি তো সেটাই চাচ্ছ, তাই না? বললেন তার স্ত্রী। মিসেস ডিলেনির কণ্ঠস্বর নিচু এবং মোলায়েম। তার চোখ আর অবয়বের সাথে বেশ মানানসই লাগছিল। তা হতে পারে। একটা সিগার মুড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন ডিলেনি, ধরুন আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটা আমি পছন্দ করলাম না, তখন? যদি আপনার পছন্দ না হয়। আমি রমণীর উপর থেকে আমার মনকে সরিয়ে ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্য কিছু একটা বলার চেষ্টা করলাম। এর আগে আমি কখনো কোনো নারীর ওপর এতটা দুর্বল হইনি। তাহলে আমি এমন একজনকে খুঁজে বের করব যিনি এটা কিনবেন। কিন্তু আমার মনে হয় আপনার ওটা পছন্দ হবে। টিভি পেলে তুমি অনেক মজা পাবে। তোমার টিভি নেওয়া উচিত, বলে আমার দিকে নড করলেন মিসেস ডিলেনি। তারপর নীল চোখের চাহনিতে ভুল ভুলানো হাসি দিয়ে বারান্দা থেকে নেমে গেলেন। দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত আমি তাঁর দিকে চেয়ে রইলাম। যদি আপনি তার মোলায়েম পদক্ষেপে হাঁটার ভঙ্গি, শরীরের ঝলক, নিতম্বের দোল, বুকের সৌন্দর্য দেখতে পেতেন, তাহলে আমার যেমনটা লেগেছিল আপনারও ঠিক তেমনটাই লাগত। মিসেস ডিলেনিকে আমি যতটা কামনা করছিলাম ততটা আমি অন্য কোনো নারীকে কখনো করিনি। ডিলেনি বললেন, বেশ, ঠিক আছে রিগান, আপনি সেট বানাতে শুরু করুন। যদি আমার পছন্দ হয় কিনে নেব। আমি আমার কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা সুবিধে করতে পারছি না। আমি ভাবলাম বেটা হুইল চেয়ারে বসে বসে ঘুরলেও পিছলা টাইপের লোক। আমার জমানো টাকা থেকে তার জন্যে একটা সুপার সেট বানিয়ে দেব, আর তারপর সে বলবে পছন্দ হয়নি। মগের মুলুক নাকি? কিন্তু আমি তার সাথে তর্কে জড়াতে চাইলাম না। আমি মিসেস ডিলেনিকে আবার দেখতে চাইছিলাম। একমাত্র এই কাজটা নেয়ার মাধ্যমেই সেটা সম্ভব ছিল। ঠিক আছে, আমি বানাবো। 2 সপ্তাহের মতো লাগবে। আপনি চাইলে এই সময়টুকু এই সেটটি রাখতে পারেন। হ্যাঁ, এটা রেখে যান। আমি এটার ভাড়া দিয়ে দেব। না, ভাড়া না দিলেও চলবে, আমার কোনো সমস্যা নেই। আপনার এখানে একটি স্থায়ী অ্যান্টেনা দরকার। কালকে এসে আমি ওটার ব্যবস্থা করে দিয়ে যাব, ঠিক আছে? একদম। আমি সব সময় বাড়িতেই আছি, চলে আসবেন। তাকে বারান্দায় রেখে নেমে এলাম। এক দৃষ্টিতে আলোকিত টিভি স্ক্রিনের দিকে চেয়ে রয়েছে ডিলেনি। রাস্তা দিয়ে নেমে আসার সময় আমি মিসেস ডিলেনিকে এক নজর দেখার জন্য চোখ খোলা রাখলাম, কিন্তু তার দেখা পাওয়া গেল না। কেবিনে ফেরার সময় সারাটি পথ আমি তার কথা চিন্তা করতে করতে এলাম।
রাতে বিছানায় যাওয়ার সময়ও সে আমার মনে ঘোরাফেরা করছিল। সকালে নাস্তার সময়ও দেখি সে আমার মনে রয়ে গেছে। একসাথে নাস্তা সেরে নিলাম আমরা, আমি বাস্তবে আর সে আমার কল্পনায়। ওই দিন বিকেলে আমি ব্লুজে কেবিনে যাওয়ার জন্য রওনা দিলাম। সময় হিসেবে বিকালকে বেছে নেওয়ার কারণ হলো সকালে হয়তো মিসেস ডিলেনি শপিং করায় ব্যস্ত থাকতে পারে। আসল কথা হলো আমি কোনোভাবেই তাকে দেখার সুযোগটা মিস করতে চাই না। গিয়ে দেখি ডিলেনি সাহেব বারান্দায় বসে টিভি দেখছেন। একটা গ্যাংস্টার ফিল্ম চলছে। ট্রাক থেকে নামার সময় তিনি আমার দিকে এমন ভাবে তাকালেন যেন চেনেনি না। ট্রাক থেকে অ্যান্টেনা, তার, টুলকিট নিয়ে আসতেই তিনি হাত দিয়ে লাউঞ্জের দিকে দেখিয়ে বললেন, ভেতরে চলে যান, আমার কাজের লোক বা স্ত্রী কাউকে পেয়ে যাবেন। কথাটা তিনি এমন ভাবে বললেন মনে হলো তার কাজের লোক আর স্ত্রী একই স্তরের ব্যক্তি। ব্যাপারটা আমার ভালো লাগলো না। বড় লিভিং রুমের দিকে চলে এলাম আমি। রুমটা খুবই বিলাসবহুল। একমাত্র মিলিয়নিয়াররাই এই রকম বিলাসিতা করতে পারে। আমার সাথে যেসব জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো নিচে নামিয়ে রাখলাম। কারও দেখা পেলাম না। কার্পেটের যেখানটায় নকশা করা রয়েছে সূর্যের চারপাশ ঘিরে খেলা করছে একদল গোল্ডফিশ। ওখানে একটা ডাবল ডোর ক্রস করে বসালাম। সামনের দরজা দিয়ে এগিয়ে দেখি একটা বিরাট হলরুম। চোখে পড়ল সেখান থেকে কয়েকটি দরজায় ঢোকার ব্যবস্থা আছে। তার মধ্যে একটা দরজা খোলা। ওখান থেকে গিল্ডা ডিলেনির মিনমিনে আওয়াজ ভেসে আসছে, মিসেস ডিলেনি। আমি খানিকটা গলা চড়িয়ে ডাকলাম। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। লক্ষ্য করলাম গত 36 ঘন্টা যাবৎ আমি তাকে যে রূপে কল্পনা করে আসছি বাস্তবে সে তার চেয়েও বেশি সুন্দরী। কোনো স্মৃতিশক্তি তার আবেদনময়ী শরীর, খোলা বড় জানালা দিয়ে সূর্যের আলোয় উদ্ভাসিত ব্রোঞ্জ রঙের চুলের দৃশ্য হুবহু কল্পনা করতে পারবে না। সেটা শুধুমাত্র বাস্তবেই সম্ভব। আজ তার পরনে রয়েছে ক্রিম সিল্ক শার্ট আর ভাঁজ করা আকাশী নীল স্কার্ট। মিসেস ডিলেনির রূপ দেখে আমার হৃৎপিণ্ড বুকের ভেতর বাড়ি খেতে শুরু করলো। হ্যালো মিস্টার রিগান, হেসে বললেন তিনি। আপনার স্বামী আমাকে ভেতরে আসতে বলেছেন। কথা বলছি ঠিকই, কিন্তু আমার কণ্ঠস্বর কেমন যেন ফ্যাসফেসে শোনাচ্ছে। অ্যান্টেনা সেট করতে এসেছি। ছাদে যাওয়ার কোনো রাস্তা আছে? একটা স্কাইলাইট আর চিলে কোঠা আছে। আপনার মই প্রয়োজন হবে, স্টোর রুম থেকে নিয়ে নেবেন। দরজাটা ওদিকে। হাতের ইশারায় দেখিয়ে দিলেন তিনি। ধন্যবাদ বলে আমি রওনা হয়েও তার কথা শুনে থেমে গেলাম। মনে হচ্ছে আপনার টিভি সেটটি সফল হয়েছে, মাথা নেড়ে বললেন তিনি। আমি বুঝতে পারছিলাম তার চোখ আমার উপর দিয়ে পরখ করে যাবে। হয়তো তিনি নিজেকে প্রশ্ন করছেন, এই লোকটি মানুষ হিসেবে কেমন। সকাল 9টা থেকে টিভি নিয়ে বসেছে, এখনো ওঠার নাম নেই। যদি কাউকে সারাদিন চেয়ারে বসে কাটাতে হয় তাহলে তার জন্য টিভি সবচেয়ে উপযুক্ত বিনোদন। হ্যাঁ অবশ্যই। তার নীল চোখে মলিন একঘেয়েমির ছাপ চলে এলো। বেশ, আপনাকে দেরি করানো ঠিক হবে না। এই কথাটা ছিল আমাকে তার দিকে আকর্ষণ করার জন্য একটি ছোট্ট আবেদন। আমাকে নিজের কাজ করতে হবে, আর তিনিও সারা বিকাল আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারবেন না। এই তো করছি। ওই দরজা, তাই না? হ্যাঁ। আর চিলেকোঠা? ওই দিকে। উপরে একটি ট্র্যাপ, অর্থাৎ ছাদে বা চিলেকোঠার প্রবেশ মুখ আছে। ধন্যবাদ মিসেস ডিলেনি। স্টোররুম থেকে মই নিয়ে চলে এলাম ট্র্যাপের নিচে। ধাপগুলো বেয়ে উঠে গিয়ে ট্র্যাপের দরজা খুললাম। চিলেকোঠার ছাদটি আমার জন্য যথেষ্ট উঁচু ছিল। ওখানে দাঁড়ানোর মতো যথেষ্ট জায়গাও নেই, কিন্তু স্কাইলাইট আমাকে সহজেই ছাদে পৌঁছে দিল।
স্কাইলাইট খোলা রেখে নিচে নেমে এলাম। লাউঞ্জে গিয়ে অ্যান্টেনা আর কিটগুলো নিয়ে ফেরার পথে আমি যখন তার দরজা পার হচ্ছিলাম, তখন তিনি দরজার সামনে হাজির হলেন। তার চোখে এমন এক অভিব্যক্তি ছিল যেটা আমাকে থামিয়ে দিল। মনে হলো আমি বোধহয় দেয়ালের সাথে বাড়ি খেয়ে থেমে গিয়েছি। আপনার কি কোনো সাহায্য লাগবে? বললেন মিসেস ডিলেনি। থ্যাঙ্কস, আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। আমার হাতে করার মতো কিছু নেই। যদি আপনাকে সাহায্য করতে পারতাম। আমরা একে অপরের দিকে তাকালাম। বেশ ভালোই হবে। আমি আসলে টুল কিটগুলো ছাদে নিতে চাচ্ছি না। যখন যেটা লাগবে সেটা আমার হাতে দিলেই অনেক উপকার হবে। এ তো সহজ ব্যাপার। আপনার কি মনে হয় উঠতে পারবেন তো? আমি ট্র্যাপ খুলতে খুলতে বললাম, আপনি ঠিকভাবে মই ধরে রাখলে মনে হয় পারবো। আমি তার সাথে যোগ দিয়ে অ্যান্টেনা সেট করলাম। একটা পারফিউম মেখে এসেছিল সে, তবে পারফিউমটার নাম বলতে পারবো না। তার মাথায় কি যেন লাগানো ছিল। যাই লাগানো থাকুক না কেন, সেটা তার চরিত্র এবং ব্যক্তিত্বর সাথে বেশ মানিয়ে গিয়েছিল। মিসেস ডিলেনির এতটা কাছে দাঁড়িয়ে থাকতে পেরে আমার তো এখন যায় তখন যায় অবস্থা। মইতে হাত রেখে বললাম, এবার নিরাপদ। তিনি অর্ধেক পথ যাওয়ার পর থেমে নিচে আমার দিকে তাকালেন। তার লম্বা স্লিম পা দুটো আমার চোখ বরাবর ছিল। এই ধরনের কাজ করার জন্যে আমার বোধহয় জিন্স পরা উচিত ছিল বলে মিষ্টি করে হাসলেন। ঠিক আছে, আমি কিছু দেখব না। কথাগুলো আমার মুখ দিয়ে এমন ভাবে বেরোলো মনে হলো আমি মুখে আলুর চপ নিয়ে কথা বলছি। আশা করি কিছু দেখবেন না আপনি। ট্র্যাপের দুপাশে হাত রেখে নিজেকে আলতো করে দুলিয়ে উপরে উঠে গেলেন তিনি। তার স্কার্টে একটি ঢেউ উঠেছিল, আর সেই ফাঁকে এক ঝলকে আমি যা দেখলাম তাতে আমার রক্তে যেন আগুন ধরে গেল। ট্র্যাপ খোলা রেখে আমার দিকে তাকালো ও। এই অ্যাঙ্গেল থেকে ওকে দেখতে অসাধারণ লাগছিল। ব্রোঞ্জ রঙের চুলগুলো ঝুলে রয়েছে। ওর মুখখানিকে একটা ফ্রেম বন্দি করেছে দারুণভাবে। একজন পুরুষ এরকম পরিস্থিতিতে এরকম দৃশ্য দেখে কি রকম প্রতিক্রিয়া দেখাতে পারে? ওর চোখ আমার মুখের ওপর দিয়ে সেটা খুঁজে চলছে। যদি অ্যান্টিনাটা দিতেন, সে বলল। আমি তড়িঘড়ি করে খুশি মনে অ্যান্টিনা নিয়ে ওর হাতে তুলে দিলাম। এরপর টুলকিট ও নমনীয় কয়েল ধরিয়ে দিলাম ওর হাতে। তারপর আমিও উঠে এলাম ওর পাশে। ওইটুকু ছোট্ট গরম জায়গায় আমরা হঠাৎ আবিষ্কার করলাম পৃথিবীর মাঝে যেন আমরা দুজন একদম নিঃসঙ্গ। উপরে উঠে আমার কানে আর টিভির আওয়াজ আসছে না। আমার বুকের ঢিপ ঢিপ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। আমার ভাগ্য ভালো, আমাকে আর উপরে যেতে হবে না। আমার কাছ থেকে সরে স্কাইলাইটের নিচে গিয়ে বলল ও। অবশ্য আমার উচ্চতা ভীতি নেই। আমার আগে খানিকটা সমস্যা হলেও এখন আর কোনো সমস্যা হয় না। আমি মনে করি যে কেউ চাইলে যে কোনো কিছু করতে পারে, যদি সে কঠোর পরিশ্রম করে। আমিও আগে সেরকম ভাবতাম, তবে এখন আর ভাবি না। আমি জানি আমার স্বামী আর কখনো ওর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারবে না। আমি কয়েল থেকে তার ছাড়াতে শুরু করলাম। অবশ্য এটা একটা আলাদা ব্যাপার। ওনার কি কোনো দুর্ঘটনা হয়েছিল? হ্যাঁ, ও চুলগুলোকে কাঁধের পাশে ঠেলে দিল যাতে সেগুলো নিচে বেয়ে নামতে পারে। ও এটাকে ভয়ঙ্করভাবে অনুভব করে। আমার মনে হয় অন্য কোনো পুরুষের চেয়ে এটা ওর জন্য বেশি কষ্টের। প্যাসিফিক স্টুডিওতে টেনিস কোচ হিসেবে কর্মরত ছিল। বিখ্যাত সব ফিল্ম স্টারদেরকে ট্রেনিং করাতো। চাকরিটাতে আভিজাত্য এবং সেই সাথে বেশ ভালো সম্মানই ছিল। ধীরে ধীরে ওর বয়স 50-এর কোঠায় চলে এলো। আপনি হয়তো ভাবতে পারেন ওই বয়সে তার পক্ষে কিভাবে ভালো টেনিস খেলা সম্ভব হতে পারে, কিন্তু ও সত্যিই একজন ভালো খেলোয়াড় ছিল। অনেক মজা করত, কোচিং এর কাজটা মন থেকে ভালোবাসতো। কাজটায় দারুণ করছিল ও।
অন্য কোনো দিকে আগ্রহ ছিল না কখনো। তারপর একটা দুর্ঘটনা ঘটে গেল। তারপর সব শেষ। ও আর কখনো হাঁটতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, আর সে আর কখনো তোমাকে ভালোবাসতে পারবে না। যদি আমার মনে কোনো করুণা জন্মে থাকে, সেটা শুধুমাত্র তোমার জন্য। কঠিন ব্যাপার, তবে নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি চাইলে অন্য কোনো বিষয়ে আগ্রহী হতে পারেন। তিনি নিশ্চয়ই জীবনের বাকি দিনগুলো চেয়ারে বসে থেকে কাটানোর চিন্তা করছেন না, তাই না? বললাম আমি। হ্যাঁ, ও অনেক টাকা উপার্জন করে রেখেছে। আমাদের কোনো কিছুর অভাব নেই। ওর লাল ঠোঁট দুটো তিক্ত হাসিতে বাঁকা হয়ে গেল। বন্ধুদের কাছ থেকে দূরে এখানে চলে এসেছে ও, কারণ শুধুমাত্র একটা জিনিসই সে ঘৃণা করে, সেটা হলো করুণা। আমি তারকে অ্যান্টিনার সাথে জুড়ে দিলাম। আপনার কি মনে হয়, এখানে এসে বিচ্ছিন্ন হয়ে থাকাটা তো সুখের বিষয় নয়, তাই না? ও কাঁধ ঝাঁকিয়ে বলল, হাজার হোক ও আমার স্বামী। কথাটুকু বলে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি কি এখন এটা ধরব? ওখানেই আমাদের কথায় ছেদ পড়ল। আমি ছাদে উঠে এলাম। সে আমার হাতে অ্যান্টেনা ধরিয়ে দিল। ওর সাহায্যের কারণে অ্যান্টেনা সেট করতে খুব একটা সময় লাগলো না। আমার যেসব টুল দরকার সেগুলো সে একে একে উপরে সরবরাহ করলো। যতবার আমি স্কাইলাইটের ওখানে এসে টুলস নিচ্ছিলাম, প্রতিবারই আমি তার দিকে তাকাচ্ছিলাম। এভাবে ধীরে ধীরে আমি ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। এই তো হয়ে গেছে, বললাম আমি। স্কাইলাইট থেকে নেমে এলাম চিলেকোঠায়। বেশি সময় লাগলো না তো, ও বলল। আমরা একদম কাছে দাঁড়িয়ে আছি। আমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে। আমি জানি ও এসবের কিছুই টের পাচ্ছে না। আমার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চিবুক একটু উঁচু আর কেমন যেন আভা জ্বলছে চোখে। হঠাৎ ও আমার দিকে ঝুঁকে পড়ল। আমি ওকে ধরে ফেললাম। এর আগেও আমি কয়েকজন নারীকে চুমো দিয়েছি, কিন্তু এটা ছিল একদম ভিন্ন। এটা এমন একটা চুমো যেটা আপনি শয়নে স্বপনে কল্পনা করতে চাইবেন। ও আমার সাথে একদম নরম হয়ে গেল। এ এক এমন মুহূর্ত যেটা কোনো ভাষা দিয়েই বর্ণনা করা সম্ভব নয়। আমরা একে অপরের সাথে প্রায় 20-30 সেকেন্ড ধরে এঁটে রইলাম। তারপর ও নিজেকে ছাড়িয়ে নিল। এক পা পিছিয়ে গিয়ে নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে কিছুক্ষণের জন্য চেপে ধরে আমার দিকে তাকিয়ে রইল। ওর আধবোজা ভুবন ভুলানো নীল চোখ জোড়ায় মেঘের আনাগোনা। আমার মতো ওরও শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। তোমার ঠোঁটে লিপস্টিক লেগে রয়েছে, মোলায়েম নিচু কণ্ঠে কথাটি বলে ও ট্র্যাপ থেকে নেমে আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আমি ওখানে কম্পিত হৃদয়ে ঘামছিলাম আর শুনছিলাম ধীরে ধীরে আমার কাছ থেকে ওর পায়ের আওয়াজ দূরে সরে যাচ্ছে। ওহো, ওর নামটাই এখনো বলা হয়নি। গিল্ডা। ওর নাম গিল্ডা ডিলেনি। রাত 8টার দিকে আমার কেবিনে চলে এলাম আমি। আমার মন জুড়ে তখন শুধু গিল্ডা আর গিল্ডা। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় বসে ভাবছি, আচ্ছা, ও আমাকে চুমো দিল কেন? নিজেই নিজের প্রশ্নের একটি জবাব দাঁড় করানোর চেষ্টা করলাম। ওর অতীত জীবন যেরকম আভিজাত্য আর বিলাসিতায় ভরপুর, তার উপর দেখতে মোহনীয় সুন্দরী। সব দিক বিবেচনা করলে ও আমাকে মোটেও সিরিয়াসলি নেয়নি, সেটা ধারণা করা যেতেই পারে। ওই মুহূর্তটি অসাধারণ ছিল, কিন্তু আমাকে সেটা মন থেকে মুছে ফেলতে হবে। এটা হয়তো আর কখনো হবে না। নিজের মনকে ছেলে মানুষই করে এই বুঝ দেব না গিল্ডা আমার জন্য নিজের স্বামীকে ফেলে চলে আসবে। তাকে আমি দেব কি? এই পুঁচকে কেবিন, এই মোজা সাইজের কেবিনে তো আর ওকে রাখা যাবে না। হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়ল। টেলিফোন বাজছে।
উঠে গিয়ে রিসিভার তুলে কানে ঠেকালাম। আশা করি আপনাকে বিরক্ত করছি না, মিস্টার রিগান। নরম মোলায়েম কণ্ঠ শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। না, কেন? আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। 11টার দিকে একটু আসতে চাচ্ছি। কেন? আচ্ছা, আসুন। তাহলে সে কথাই রইল, 11টায়। লাইন কেটে দিল গিল্ডা। 11টার দিকে রাস্তায় ওর গাড়ির হেডলাইটের আলো দেখতে পেয়ে উঠে দাঁড়ালাম। হেঁটে যখন নিচে নামছিলাম, আমার হৃৎপিণ্ড তখন ঢিপ ঢিপ করে কাঁপছিল। গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, দেরিতে আসার জন্য আমি দুঃখিত, মিস্টার রিগান। আসলে আমার স্বামী ঘুমিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো। এই সেরেছে। ব্যাপারটা এবার লুকোচুরির পর্যায়ে চলে গেল তো। আমি এতটা জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম, মনে হলো এই মাত্র বুঝি 200 মিটার দৌড়ে এসেছি। বারান্দা পর্যন্ত আসবেন না, মিসেস ডিলেনি? ও আমার পাশ দিয়ে গিয়ে বারান্দায় উঠল। লাইটগুলো বন্ধ করে দিলাম। শুধুমাত্র লাউঞ্জ থেকে একটা আলো এসে বারান্দার মেঝেতে কৌণিকভাবে পড়ছিল। সে এই আলোর বাইরে গিয়ে বসল। কাউবয় শার্টটা বদলে এখন ঢিলে জামা পরে এসেছে। বসলো পুরাতন একটি বাস্কেট চেয়ারে। আজ বিকেলে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। ওকে দেখতে বেশ শান্ত এবং স্থির মনে হচ্ছিল। আপনি হয়তো ভাবছেন আমি অমন মেয়ে মানুষ যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যে কোনো পুরুষের উপর ঢলে পড়ে। না, আমি মোটেও সেরকম ভাবছি না। ওর কাছে বসে বললাম, ভুলটা আমার। আমার উচিত হয়নি। প্লিজ কৃত্রিমতা দেখাবেন না। এরকম ঘটনার জন্য সবসময় নারী দায়ী। আমি ওই সময় হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আমি কি একটা সিগারেট পেতে পারি? আমার কেস থেকে তাকে সিগারেট অফার করলাম। আগুন ধরানোর সময় আমার হাত কাঁপছিল। ও আমার কবজিতে নিজের হাত রাখলো যাতে ঠিকঠাকভাবে সিগারেটে আগুন ধরাতে পারি। ওর ঠান্ডা ত্বকের নরম ছোঁয়া আমার বুকের ধড়ফড়ানি আরো বাড়িয়ে দিল। চেয়ারে পিঠ ঠেকিয়ে ও আবার বলতে শুরু করলো, নিজেকে নিয়ে নিজেরই লজ্জা হচ্ছে। আমার মতো নারীর জন্য মাঝে মাঝে সময়টা খুব কঠিন। যত যাই হোক, আমি কেন অমনটা করতে গেলাম? নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আমার মনে হয়েছে আপনার কাছে এসে ব্যাপারটা ব্যাখ্যা করলে ভালো হবে। আপনাকে ব্যাখ্যা করতে হবে না। আমি তো কল্পনাই করিনি। অবশ্যই করছিলেন। আমি জানি পুরুষদের কাছে আমি যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু যখন কোনো পুরুষ জেনে যায় আমার স্বামী পঙ্গু, তখন তারা আমাকে বিরক্ত করতে শুরু করে। সে সময় আমার আর কিছু করার থাকে না। আজ পর্যন্ত এমন একজন পুরুষ পেলাম না যাকে দেখে আমার আকর্ষণীয় মনে হয়েছে। এজন্যই তাদের কাছ থেকে আমি সহজে দূরে থাকতে পেরেছি। একটু থেমে নিয়ে সিগারেটের ছাই ঝেড়ে বলল, কিন্তু আপনার ক্ষেত্রে কি যেন হয়ে গেল। হাতকে ঢিল করে চেয়ারের হাতলের উপর রাখল। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে এসেছিলাম সেটা হলো, এরকমটা আর হবে না। দেখুন মিস্টার রিগান, অন্য একজন পুরুষের প্রেমে দিওয়ানা হয়ে গেলেও আমি আমার স্বামীকে ছেড়ে যেতাম না। ও পঙ্গু, আমার উপর নির্ভরশীল। আমিও ওর প্রতি যত্নবান। যদি তুমি অন্য কোনো পুরুষকে ভালোবেসেও ফেলো, কেউ তোমাকে দোষারোপ করতে পারবে না। তুমি একদম যুবতী। সে নিশ্চয়ই আশা করতে পারে না জীবনের বাকি দিনগুলোতে তুমি তার কাছে বন্দি থেকে নিজের জীবনটাকে তামা করে ফেলবে। আপনি এভাবে চিন্তা করেন, যখন আমি তাকে বিয়ে করেছিলাম কথা দিয়েছিলাম সুসময়ে দুঃসময়ে ওর পাশে থাকব। স্বার্থপরের মতো পেছনের দরজা দিয়ে পালানো আমার পক্ষে অসম্ভব। তার উপর ওর পঙ্গু হওয়ার দুর্ঘটনাটার জন্যও আমিই দায়ী। তাই সব মিলিয়ে আমি তার প্রতি ঋণী। তুমি দায়ী? হ্যাঁ। গিল্ডা তার স্লিম পা দুটোকে একটার উপর আরেকটা তুলে বসল। ওই দুর্ঘটনার পর আপনিই একমাত্র ব্যক্তি যার সাথে আমি ব্যাপারটি নিয়ে দুদণ্ড কথা বলতে পারছি। আচ্ছা, দুর্ঘটনাটি যদি আপনার সাথে শেয়ার করি, আপনি বিরক্ত বোধ করবেন না তো? তুমি যাই বলো না কেন,
সেটা আমাকে বিরক্ত করতে পারবে না। ধন্যবাদ বলে সে একটু থেমে আবার বলতে শুরু করলো, জ্যাক আর আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। আমাদের বিয়ের 3 মাসের মাথায় দুর্ঘটনাটি ঘটে। আমরা পার্টিতে যাচ্ছিলাম। জ্যাক ইচ্ছে মতো ড্রিঙ্ক করেছিল। মাতাল হয়ে যাওয়ার পর আমি ওকে কখনো গাড়ি ড্রাইভ করতে দিতে চাইতাম না। ব্যাপারটা আমার অপছন্দের। জ্যাক ড্রিঙ্ক করলেই মাতাল হয়ে যেত। যখন আমরা গাড়িতে চড়লাম তখন ঠিক করেছিলাম আমি ড্রাইভ করব, কিন্তু ও আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। আমরা কে ড্রাইভ করব সেটা নিয়ে একচোট ঝগড়া করে শেষমেশ আমারই জয় হলো। আমরা চলছিলাম পাহাড়ি রাস্তায়। গাড়ির দুলুনিতে জ্যাক ঘুমিয়ে পড়েছিল। অর্ধেক রাস্তা আসার পর দেখি একটি স্টেশনারি কার রাস্তা ব্লক করে রেখেছে। গাড়িটি আমাদের এক পরিচিত বন্ধুর। সেও পার্টিতে ছিল। বেচারার গ্যাস শেষ হয়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে ওর সাথে কথা বলতে গেলাম। যেখানে গাড়িটি থামিয়েছিলাম জায়গাটা বেশ ঢালু ছিল। আমি গাড়ি থেকে নামা মাত্র গাড়িটি পেছন দিকে নেমে যেতে শুরু করে। ঠিকভাবে পার্কিং ব্রেক না দিয়েই বের হয়ে গিয়েছিলাম। গিল্ডা আধ খাওয়া সিগারেটটি বাগানে ছুঁড়ে ফেলল। জ্যাক তখনও ঘুমুচ্ছিল। আমি দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। গাড়িটি পাহাড় থেকে পড়ে গিয়ে যে ভয়ঙ্কর আওয়াজ করেছিল সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি যদি ঠিকভাবে পার্কিং ব্রেক ব্যবহার করতাম তাহলে এই দুর্ঘটনা হতে পারত না। এটা তো দুর্ঘটনা, যে কারো এরকম হতে পারত। জ্যাক কিন্তু সেভাবে ভাবে না। সে মনে করে পুরোটাই আমার গাফিলতি। এই ঘটনাটা আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমি নিজেকে অপরাধী মনে করি। এই কারণেই আমি কখনো ওকে ছেড়ে যেতে পারবো না। আমি তাকে একটি প্রশ্ন করলাম, যেটা আমার জানা প্রয়োজন ছিল। তুমি কি তাকে এখনো ভালোবাসো? আমি দেখলাম গিল্ডা শক্ত হয়ে গেল। ভালোবাসা? 4 বছর ধরে আমি ওর সাথে বাস করছি, এখনো ভালোবাসার দেখা পেলাম না। অনেক ভুগেছে ও। এভাবে বেঁচে থেকে মোটেও খুশি নয়। ড্রিঙ্ক করে, মেজাজও এতটাই খিঁচড়ে থাকে যে আমারই ঘেন্না করে যায়। আমার চেয়ে বয়সে 23 বছরের বড় ও। ওর চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা মেলে না, কিন্তু তবুও আমি ওকে গ্রহণ করেছিলাম। আর সেই আমার মাধ্যমেই ওর জীবনটা মাটি হয়ে গেল। ওটা একটা নিছক দুর্ঘটনা ছিল। যা ঘটে গিয়েছে তার জন্য তুমি নিজেকে দোষারোপ করতে পারো না। কথাবার্তার এক পর্যায়ে আমি ওকে আমার হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আমাদের মুখ ছিল একদম মুখোমুখি। আমরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম।